নমস্কার। টিপস অ্যাবাউট হেলথ নামের ইউটিউব চ্যানেল ও রাজদীপ ম্যাগাজিনের ডিজিটাল সংস্করণের পক্ষ থেকে এই দুই সংস্থার কর্ণধার সুদীপ্ত বিশ্বাস ও আমি রেবা মুখার্জি বিশ্বাস এসেছি যে বিশাল মাপের ব্যক্তির কাছে। তিনি হলেন হুগলি জেলার শ্রীরামপুরের প্রখ্যাত চিকিৎসক, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের শ্রীরামপুরের প্রাক্তন সভাপতি ও অনেক অনেক সুনাম অর্জনকারী সাহিত্যিক ডাক্তার অসিত দত্ত। শ্রীরামপুর শহর তো অবশ্যই, এছাড়া এই শহরের আশেপাশের অনেক শহর, অনেক গ্রামের, এমনকি কলকাতা আরো দূর দূরান্তরের অসংখ্য নারী চিকিৎসিত হয়েছেন তাদের বিভিন্ন সমস্যায় এই ডাক্তারবাবুর কাছে, ও বহু সন্তান জন্ম নিয়েছেন ডাক্তার দত্তের নার্সিংহোমে, তারই ডাইরেক্ট সুপারভিশনে। ডাক্তারবাবু, আজ আমরা বর্তমান ও ভবিষ্যতের সন্তান সম্ভবা মায়েদের জন্য একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে আপনার ও আপনার সহযোগী সহধর্মিণী সুপ্রিয়া দত্তের কাছ থেকে কিছু পরামর্শ শুনতে চাই। তাই এই বিষয়ে কিছু বলার জন্য প্রথমে আপনাকে অনুরোধ জানাচ্ছি, একটু পরে মিসেস দত্ত আশা করি কিছু বলবেন। হ্যাঁ, ব্যাপারটা নিয়ে আমি একটু চিন্তা ভাবনা আগেও করেছি, এখনো করছি। প্রেগনেন্সি নিয়ে আমি দীর্ঘদিন কাজ করেছি। এই প্রেগনেন্সিটাকে আমি পূজা এবং একটা সাধনা বলে মনে করি। এই পূজা এবং সাধনা করতে গেলে তার জন্যে কিছু প্রস্তুতি লাগে, এবং সেই প্রস্তুতিটা যেমন চিকিৎসক ডাক্তারবাবুদেরও লাগে, মায়েদেরও লাগে পেশেন্ট হিসেবে। এবং এই পূজা এবং সাধনা যারা ভালোভাবে করে, সাধনার সঙ্গে সিদ্ধি লাভের প্রশ্ন আছে, তাদের সিদ্ধি লাভ ভালোভাবে হয়, এটাই আমার বক্তব্য। হ্যাঁ সুদীপ্ত বাবু, আমি যেটা বলছিলাম যে ডাক্তার অসিত দত্তকে একটু আগে যে প্রসঙ্গে প্রশ্ন করেছিলাম, যে এখনকার দিনের সন্তান সম্ভবা মায়েরা হয়তো কেউ পালন করতে চাইছেন না বিধি নিয়ম, কি কি করা উচিত প্রেগন্যান্সি পিরিয়ডে, অথবা পারছেন না অপারগতা, অথবা তারা জানেন না, জ্ঞানের অভাব, এই তিনটে যে কোনো একটা হতেই পারে। আগেকার দিনে এই প্রশ্নটা ছিল না, প্রবলেমটা সহজেই সলভ হয়ে যেত, কারণ প্রেগন্যান্সি পিরিয়ডে তারা হয় শাশুড়ি মায়ের কাছে নয় মায়ের কাছে থাকতেন। তারা এই সমস্ত বিভাগে অনেক বেশি বেশি তাদের রেস্ট্রিকশনে রাখতেন, বেঁধে রাখতেন। ফলে কি হতো, ভালো সন্তান জন্মগ্রহণ করতো এবং ডিউরিং ডেলিভারি পিরিয়ডে কমপ্লিকেশন থাকতো খুবই কম। আজকে কিন্তু চিত্রটা পাল্টেছে। এই চিত্র পাল্টানো অবস্থায় এই যে একটা প্রবলেমেটিক পিরিয়ড, এই অবস্থায় কি করে মায়েরা প্রবলেমটাকে সলভ করবে সেই বিষয়ে আমি ডাক্তার দত্তর কাছে একটু প্রশ্ন রাখছি যে কি করা উচিত। আজ 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ডাক্তার অসিত দত্তের কাছে এই প্রশ্নটা আপনি খুবই প্রাসঙ্গিকভাবে করেছেন। ডাক্তার, আপনি এবার যদি আমি খুব সংক্ষেপে বলছি, মাতৃত্ব একটা সাধনা এবং পূজা, তার কিছু কিছু নিয়ম বিধি আছে এবং থাকে। এগুলো মেনে চললে পূজা এবং সাধনা ভালোভাবে সফল হয় এবং তার সমাজ এবং জাতির পক্ষে কল্যাণকর হয়। এইটাই আমার বক্তব্য। সবার পক্ষে উপযুক্ত এরকম দু একটা যদি টিপস দেন, যে সন্তান সম্ভবা মেয়েরা যেগুলো পালন করলে মেয়েরা মহিলারা তারা উপকৃত হবেন, মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা থাকবে না, ম্যালনিউট্রিশনে তাদের শিশু বা সন্তান ভুগবে না, এরকম ভাবে প্রেগনেন্সি পিরিয়ডে কি কি সতর্কতামূলক ব্যবস্থা নিলে ভালো হয় সেটা যদি একটু বলেন তাহলে আরো ভালো হয়। যেমন এই সময়ে মেয়েদের কিছু নিয়ম এবং বিধি মেনে চলতে আমরা বলি, এবং তা পালন করলে প্রেগনেন্সিটা ভালো থাকে এবং সন্তান ভালো থাকে, মা ভালো থাকে, এবং এবং প্রসবকালে অসুবিধে কম হয়, এবং ভালোভাবে সন্তান প্রসব হলে সমাজের একজন সুনাগরিক ভালোভাবে জন্মগ্রহণ করে, এটাই আমার বিশ্বাস। আর কিছু স্পেসিফিক করে যদি একটু বলেন
যে কি ধরনের সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করা উচিত, কি ধরনের খাবার খাওয়া উচিত, কি কি করণীয় কি কি অকরণীয় ওভারঅল এরকম যদি কয়েকটা টিপস আকারে বলেন আরো স্পেসিফিক হলে ভালো হয়। যেমন বিশ্রামের কথা আগে বলেছি, নিয়ম কানুন নিয়ম বিধির কথা আগে বলেছি। নিয়ম বিধির মধ্যে যদি একটুখানি নিয়ম বিধি মানে ভালো খাবার খেতে হবে, বিশ্রামে থাকতে হবে, নিউট্রিশাস ফুড নিউট্রিশাস ফুড খেতে হবে এবং ভালো চিকিৎসকের তত্ত্বাবধানে প্রেগনেন্সিটাকে প্রসব হওয়া অবধি চালিয়ে নিয়ে যেতে হবে। আর এই সময় ভ্যাকসিনেশনের কি কিছু বিশেষ ব্যবস্থা দরকার হয় না? এই সময় মায়েদের ভ্যাকসিন সেরকম আমরা ভাবি না, বাচ্চা হয়ে যাওয়ার পরে বাচ্চাদের ভ্যাকসিন হয়, আর মায়েদের ভ্যাকসিন তো আগে থেকেই দেওয়া থাকে, সুতরাং সেটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। আর ঘুমানোর ব্যাপারে যদি কিছু বলেন, বিশ্রাম, সন্তান সম্ভব মায়েদের ঘুমানো কতক্ষণ দরকার? ঘুমানোটা বিশ্রামের অঙ্গ, হ্যাঁ, সুতরাং বিশ্রামের কথা যেমন বলেছি, ঘুমটাও ভালো হওয়া দরকার। কত ঘন্টা ঘুমালে ভালো? 5 থেকে 7 ঘন্টা কম করে ঘুমোতে হবে। আর জল কিরকম খাওয়া উচিত? জল পরিষ্কার পরিচ্ছন্ন জল খেতে হবে। ক গ্লাস জল খাওয়া স্বাস্থ্যকর এই সময়? সেটা নির্ভর করে ব্যক্তির ওপরে, তার তৃষ্ণার ওপরে এবং তার ইউরিন কিরকম হচ্ছে তার উপরে, এইভাবে জলটা। আর কোন কোন বিষয় একেবারেই করা উচিত না প্রেগন্যান্সি পিরিয়ডে, সেটা যদি একটু কাইন্ডলি বলেন। যেগুলো করা উচিত নয় সেগুলো হচ্ছে দৌড়ঝাঁপ করা চলবে না, উচ্ছৃঙ্খল জীবন যাপন চলবে না, তাতে সন্তান নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, আর্লি অ্যাবর্শনের ভয় থাকে, সেগুলো করা চলবে না। আজকাল পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অনেক মহিলাদের দেখা যায়। এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যাদের সমস্যা বেশি, তাদের অনেকের দেখেছি মিসক্যারেজ হয়। এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যুক্ত মহিলারা কিভাবে মিসক্যারেজের হাত থেকে বাঁচতে পারে সেই ব্যাপারে যদি 2-4 কথা বলেন। এই ব্যাপারে আমি বিশেষভাবে কিছু বলতে পারবো না, কারণ ওটা একটা টিউমার, ওটা আর্লি ডায়াগনোসিস হলে ওই সিস্টিক ওভারিটাকে পুরোপুরি বাদ দিয়ে দিতে হবে, তা নইলে প্রেগনেন্সি চলা সম্ভব নয়। আচ্ছা, এটা খুব ভালো কথা। এছাড়াও অন্যান্য কিছু কারণেও মিসক্যারেজ হয়, কিংবা তাদের শিশু সন্তান খুব অল্প ওয়েট নিয়ে জন্মায়। এইগুলোকে ওভারকাম করার জন্য কি করা উচিত মায়েদের বা তাদের পরিবারের লোকের? আমি তো আগেই বললাম যে প্রেগনেন্সি এবং সন্তান সম্ভাবনাটা একটা সাধনার মতো, তার অনেক নিয়ম কানুন থাকে, সেই নিয়ম কানুনগুলো মানতেই হবে, তা নইলে ভালো প্রেগনেন্সি হবে না, ভালো সন্তান জন্মাবে না এবং সমাজ উপকৃত হবে না। আপনি কিছু প্রশ্ন করবেন? না, ভালো বলেছেন আপু, আমরা সেটাই জানলাম যে সন্তান সম্ভব হওয়ার পরেই কোনো একজন ভালো ডাক্তারবাবুর কাছে গিয়ে জেনে নিতে হবে যে আমার কি কি নিয়মনীতি পালন করা উচিত, গাইডেন্স অনুযায়ী চলা উচিত। ডাক্তারের সঙ্গে গলা মিলিয়ে আমিও বলছি যে যদি সেই সমস্ত বিধিনিষেধগুলো তারা মেনে চলেন, তাহলে সুনাগরিক উৎপন্ন হবে, একে সমানে আহত হবে, ভালো সন্তান জন্ম করবে। অনেক ধন্যবাদ আপু। অনেক ধন্যবাদ। আমাদের এখন আমরা শ্রীমতী সুপ্রিয়া দত্তর মুখ থেকে কিছু শুনবো। উনি ডাক্তার অসিত দত্তের সুযোগ্য সহধর্মিণী। টিপস অ্যাবাউট হেলথের তরফ থেকে এবং রাজদীপ ডিজিটালের পক্ষ থেকে রেবা মুখার্জি বিশ্বাস ইতিপূর্বে উনি ওনার সম্পর্কে বলেছেন। আমি ওনার সম্পর্কে ব্যক্তিগতভাবে যেটা জানি, যে ডাক্তার অসিত দত্তের যখন নার্সিংহোম পরিচালনা করতেন খুব সক্রিয়ভাবে, তখন শ্রীমতী সুপ্রিয়া দত্ত ওয়ার্কিং পার্টনার হিসেবে খুবই সহযোগীর ভূমিকা নিয়েছিলেন। তো উনি সেই সময় সন্তান সম্ভবা মহিলাদের কি কি পরামর্শ ব্যক্তিগতভাবে দিতেন, সেই ব্যাপারে শ্রীমতী দত্তের থেকে আমি কিছু জানতে চাইছি। আপনি যদি কিছু বলেন। আমি যারাই আমি শুনেছি যে ও বাচ্চা হবে, কারো হয়তো 5 বছর বাদে, কারো হয়তো 10 বছর বাদে,
কেন হচ্ছে না, কি জন্য হচ্ছে না, এই কথাগুলো জিজ্ঞেস করতাম। ওরা বলতে অনেক ডাক্তার দেখিয়েছি। বললাম ঠিক আছে, ডাক্তারের পরামর্শ মতো তোমাদের চলতে হবে। তোমরা যদি ডাক্তারের পরামর্শ মতো চলো, আর তোমাদের এই সময় অনেকগুলো নিয়ম মানতে হবে। তোমাদের মনের মধ্যে কোনো অশান্তি রাখা চলবে না। রাইট ইউ হ্যাঁ, একদম মানসিক দিক থেকে তোমরা একদম থাকবে, সচল থাকবে। আর কাজকর্ম তোমাদের কিন্তু করতে হবে, একদম বসে থাকলে চলবে না। সেই কাজের সময় তোমাদের একটু সাবধান হতে হবে। যদি তোমরা পা পিছলে পড়ে যাও বা আঘাত পাও, তাহলে কিন্তু সন্তানের ক্ষতি হবে। এইগুলোর দিকে তোমরা খুব ভালোভাবে লক্ষ্য রাখবে। আর খাবার দাবারের দিকেও লক্ষ্য রাখতে হবে, কারণ অনেকেই ওই ঝাল খাবো, এই এটা খাবো ওটা খাবো বললে চলবে না। তখন একটু খাবারের দিকে লক্ষ্য রাখতে হবে, যে খাবারগুলো পুষ্টিকর, মানে তোমার খাবারের থেকে তোমার সন্তান খাবার পাবে, সেই রকম পুষ্টিকর খাবার তোমাদের খেতে হবে। সেইগুলো ভেবে, সেইগুলো চিন্তা করে তোমরা চলবে। ফল ফল শাকসবজি ফল খাবে, দুধ যদি সম্ভব হয়, সব মায়েদের পক্ষে সম্ভব হয় না, যদি সম্ভব হয় তাহলে খাবারের মধ্যে দুধও রাখবে, কারণ তোমার খাবারটাই কিন্তু তোমার শিশু কাছে যাবে। সেই জন্য আমি তোমাদের এইগুলো দিলাম, কারণ আমারটা ওর সঙ্গে থেকে দেখে আমার এই অভিজ্ঞতাগুলো হয়েছে। খুব ভালো বলেছেন আপনি। মহিলাদের দৃষ্টিভঙ্গি দিয়ে যেটা করা উচিত আপনি খুব ভালোভাবেই তাদের সেই সময় তো গাইডলাইন দিয়েছিলেন। আজকে টিপস অ্যাবাউট হেলথের যারা দর্শক তারাও এটা জানতে পারবে, উপকৃত হবে। আপনাকেও ধন্যবাদ। আমাদের ইউটিউব চ্যানেল টিপস অ্যাবাউট হেলথের সমস্ত দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ যে আমাদের ভিডিওগুলো যেগুলো আপনাদের ভালো লাগবে সেগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।